নমস্কার বন্ধুরা, অরুণের গল্পকথা চ্যানেলে আমি অরুণ আবারও হাজির হলাম তোমাদের জন্য আরও একটি হাড় হিম করা ভূতের গল্প নিয়ে। আজ তোমরা শুনতে চলেছ লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও দুর্গেশ্বরীপুরের আতঙ্ক। আমরা আশা করছি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের আজকের গল্প তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক করবে এবং আমাদের চ্যানেল অরুণের গল্পকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করছি আজকে আমাদের নিবেদন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও দুর্গেশ্বরীপুরের আতঙ্ক। গভীর রাত, আকাশ জুড়ে কালো মেঘ করেছে। মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকে চারপাশ এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে আবারও ডুবে যাচ্ছে গাঢ় অন্ধকার। চারদিক শুনশান, নিস্তব্ধ। কেবল ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে অনবরত। দূরে কোথাও মাঝে মাঝে শিয়াল লেগে উঠছে। ঘন জঙ্গলের ভেতর দিয়ে দুজন নীরবে হেঁটে চলেছে। শুকনো পাতার ওপর দিয়ে খসখস শব্দ তুলে কোনো এক অনির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে চলেছে তারা। নিজেদের জায়গা ছেড়ে এক প্রকার কাউকে কিছু না জানিয়ে তারা রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছে। বুক ভরা যন্ত্রণা নিয়ে তারা নিজেদের গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। এ গ্রামে থাকা আর তাদের পক্ষে সম্ভব নয়। প্রতিদিনের অপবাদ, অপমান সবকিছুই যেন অসহ্য হয়ে উঠেছে। তারা বুঝে গেছে এই গ্রাম থেকে, এই গ্রামের নিম্ন মনের মানুষদের থেকে যত দূরে যাওয়া যায় ততই ভালো। তারা এমন এক জায়গায় গিয়ে আশ্রয় নেবে যেখানে কেউ তাদের চেনে না, কেউ জানে না তাদের অতীতের কথা। এমন সময় হঠাৎ কড়কড় শব্দ করে ডেকে উঠল মেঘ। গোটা জঙ্গলের চারদিক যেন এক গভীর কালো অন্ধকারে ঢেকে গেছে। ঘন গাছগুলো যেন আকাশ পর্যন্ত দীর্ঘ। ডালপালাগুলো যেন হাত বাড়িয়ে তাদের পথরোধ করে দাঁড়িয়ে রয়েছে। গাছের ডালে বসা রাত চড়া পাখিগুলো কেমন একটা অদ্ভুত শব্দ করে ডেকে উঠছে। সঙ্গে সঙ্গে দূরে আবারও কোথাও থেকে শোনা গেল শিয়ালের ডাক। বাতাসে হালকা একটা গন্ধ ভেসে আসছে, ভিজে মাটির সোঁদা সোঁদা গন্ধ। হঠাৎই সেই ভয়ঙ্কর পরিবেশের মধ্য থেকে ভেসে এলো আরও একটা শব্দ, যেই শব্দ এই রাতের অন্ধকারের জঙ্গলের মধ্যে শোনার কোনো সম্ভাবনাই ছিল না। শব্দটি হলো কোনো সদ্যজাত শিশুর কান্নার শব্দ। তবে কি তারা ভুল শুনছে? কিন্তু দুজনে মিলে একসাথে ভুল শুনবে কি করে? করুণ সেই কান্না ধীরে ধীরে জোরালো হতে লাগলো। তারা দুজনেই চমকে চারপাশে তাকালো। ঝোড়ো হাওয়ার ফলে গাছের শুকনো পাতাগুলো সরসর করে নড়ে চড়ে শব্দ করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করার চেষ্টা করছে। কিন্তু চতুর্দিকে তারা ছাড়া আর কোনো উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না। কান্নার আওয়াজটা ক্রমশই বেড়ে চলেছে। দুজনে ধীরে ধীরে এগোতে লাগলো সেই কান্নার শব্দ যেদিক থেকে আসছে সেই দিকে। জঙ্গলের ভেতর অন্ধকারে ঝোপঝাড় ঠেলে তারা এগোতে গিয়ে হঠাৎ এক কোণে এসে থমকে দাঁড়ালো। কান্নার শব্দটা সেখান থেকেই প্রচণ্ডভাবে শোনা যাচ্ছে। একটু এগোতেই তারা দেখল মাটির উপর পড়ে রয়েছে একটা বাঁশের ঝুড়ি। ঝুড়ির ভেতরে মোড়ানো নোংরা কাপড়ের ফাঁক গলে দেখা যাচ্ছে একটি সদ্যজাত শিশুর মুখ। অসহায় বাচ্চাটা তখনও কাঁদছে। কেউ ওকে এইভাবে জঙ্গলে ফেলে রেখে চলে গেছে ভেবেই এই দুজন মানুষের ভিতর অব্দি কেঁপে উঠল। এত নিষ্ঠুর মানুষও এই পৃথিবীতে আছে তাহলে? তারা দুজনে কাঁপা কাঁপা হাতে বাচ্চাটাকে কোলে তুলে নিল। শিশুটি তখনও কাঁদছে, বুক ভরে দম নিতে পারছে না।
বাচ্চাটার ঠান্ডা শরীরের স্পর্শে বুকের ভেতর যেন হঠাৎ অন্যরকম এক টান অনুভব করলো তারা। চারপাশের অন্ধকার, জঙ্গলে ফাঁকা পথ, গ্রামের লোকেদের করা অপমান, মানসিক যন্ত্রণা, এই সব কিছু যেন এক মুহূর্তে মুছে গিয়ে তাদের চোখে দেখা দিল নতুন এক সোনালি আলোর ঝলক। সেই ঝোড়ো রাতে অন্ধকারে খুঁজে পেল নতুন করে জীবন শুরু করার। এই শিশুটি হয়তো ওদের একমাত্র পরিত্রাণ, তাদের নতুন করে বেঁচে ওঠার একমাত্র উপলক্ষ। দুর্গেশ্বরীপুর সেটা কোথায়? কোনোদিন তো নাম শুনিনি এর। কিশোরী চমকে উঠে প্রশ্ন করল। তারানাথ তখন নিজের পাসিং শোতে লম্বা একটা টান দিয়ে ধীরে ধীরে ধোঁয়া ছাড়লেন। তারপর একটু চোখ ছোট করে হেসে বললেন, আরে বীরভূম জেলার একটা অজপাড়াগা গাঁ হলো এই দুর্গেশ্বরীপুর। শান্তিনিকেতন থেকে উত্তর পশ্চিমে প্রায় 10-15 কিলোমিটার ভেতরে, শাল মহুয়ার জঙ্গলের মাঝখানে এই গ্রাম, নাম দুর্গেশ্বরী। আমি কৌতূহল সামলাতে না পেরে তখনই জিজ্ঞেস করলাম, এখনো আছে ওই গ্রাম? তারানাথ এবার হো হো করে হেসে উঠল। কোনো রকমে হাসি থামিয়ে বললেন, গ্রাম তো আর কপুর নয় যে উবে যাবে। এখনো আছে, আজও আছে। তবে যদি জিজ্ঞেস করো আমার সঙ্গে ওই গ্রামের কোনো যোগাযোগ আছে কি না, তাহলে বলবো না, নেই। আসলে আমি তোমাদের যে ঘটনাটা আজ বলতে চলেছি সেটা আজ থেকে 25 বছর আগের ঘটনা। সেই ঘটনার পর থেকে আর কোনো দিনই আমার সেখানে যাওয়া হয়নি। তবুও দুর্গেশ্বরীপুর নামটা একটু অদ্ভুত। কোনো ইতিহাস জড়িয়ে আছে নাকি এই নামের সঙ্গে? হ্যাঁ, ঠিক বলেছ। এই প্রশ্নটা আমার মনেও তখন এসেছিল। ওখানে গিয়ে আমি সেই বিষয়টার সম্পর্কে জানতে পারি। তা অনেক বছর আগের কথা। সেই সময়ে গ্রামটা ছিল ছোট্ট, নামও ছিল আলাদা। গোটা গ্রামে তখন ভীষণই দুঃসময় দেখা দিয়েছিল। টানা কয়েক বছর ধরে খরা চলছিল। আষাঢ় শ্রাবণের আকাশে মেঘ উঠলেও এক ফোঁটা বৃষ্টি নামছিল না। শুকিয়ে যাচ্ছিল ক্ষেত, পুকুর দিঘির জল কমে আসছিল দিনে দিনে। গ্রামের মানুষ থেকে গরু বাছুর প্রত্যেকে তৃষ্ণায় একেবারেই কাহিল হয়ে পড়েছিল। চাষিরা দিন রাত মাঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত। সবাই আশা করত এই বুঝি বৃষ্টি নামলো, কিন্তু আকাশ শুধু রুক্ষ সূর্যের আগুনই ঢালত, জল বর্ষণ আর করত না। এমন সময় ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। এক সকালে একজন সাধারণ চাষা লাঙল হাতে মাঠে নেমেছিল। সে জানতো খরার মধ্যে হাল চাষে কোনো ফসল হবে না, তবু কিসের যেন টানে সে মাঠে নামলো। হঠাৎ তার লাঙলের ফলা মাটির নিচে কোনো একটা কঠিন জিনিসে ঠেকলো। প্রথমে ভেবেছিল বড় কোনো পাথর টাথর হবে। একটু মাটি সরিয়েই দেখা গেল একটা কালো পাথরের খোদাই করা মূর্তি। কৌতূহল বশত সে আরো একটু মাটি ঘুরে সেই মূর্তিটাকে বাইরে নিয়ে এসে দেখল এই যে দেবী দুর্গার মূর্তি। প্রতিমার মুখে অদ্ভুত দীপ্তি হাসি। এরপর আরো একটা আশ্চর্য ঘটনা ঘটল। প্রতিমা মাটি থেকে ওঠার সঙ্গে সঙ্গেই আকাশে হঠাৎ কালো মেঘ জমতে শুরু করলো। দুপুর বেলাতেই চারিদিক অন্ধকার হয়ে গেল। তারপর বজ্রপাতের শব্দে কেঁপে উঠল মাঠ, আর আছড়ে পড়ল অঝোর জলবর্ষণ। শুকনো ধুলো ধুয়ে গেল, ফাটল পড়ে উঠল বৃষ্টির জলে। এরপর
গ্রামে স্থির করা হলো ওই প্রতিমাটিকে স্থাপন করা হবে। গ্রামে তখন এক ধনী গৃহস্থ ছিলেন, তার নাম শিবনাথ মজুমদার। তিনি নিজের বাড়ির আঙিনায় একটি ছোট্ট মন্দির নির্মাণ করে সেখানেই মূর্তিটা স্থাপন করালেন। মন্দির তৈরির পর প্রতি বছর তার বাড়িতে জাঁকজমক করে দুর্গাপুজো শুরু হলো। সেই দুর্গাপুজো ধীরে ধীরে এতই বিখ্যাত হয়ে উঠল যে গ্রামের পুরানো নাম কেউ আর মনে রাখলো না। সকলে মিলে গ্রামটির নতুন নাম দিল দুর্গেশ্বরীপুর। আমি সেইবার ওদের বাড়ি গিয়ে সেই আশ্চর্য মূর্তি দেখেও এসেছি। একটানা কথাগুলো বলে তারানাথ একটু থামলেন। চারি ততক্ষণে আমাদের সামনে মুড়ি ও চা রেখে গেছে। কিশোরী এক মুঠো মুড়ি মুখে চালান করে দিয়ে বলল, তা আপনি সেখানে কেন গিয়েছিলেন? ভূত তাড়াতে নাকি? আমি ওর কথাটা শুনে একটু অস্বস্তি বোধ করলাম। মনে মনে ভাবছিলাম এই না আবার রণে ভঙ্গ করে। কিশোরীর এই খোঁচা মারা স্বভাবটার জন্য তারানাথও মাঝে মাঝে অপ্রস্তুত হয়ে পড়ে, আর আমারও মাথাটা গরম হয়ে যায়। আমি বিরক্ত মুখে ওর দিকে কটমট করে তাকালাম, কিন্তু কিশোরীর মুখে কোনো গম্ভীর ব্যাপারই নেই। এখনো সে হাসি হাসি মুখে তাকিয়ে রয়েছে তারানাথের দিকে। কিন্তু তারানাথ আজ কেবল হাসলেন। আমারও ধরে প্রাণ এলো। শান্ত ও স্থিরভাবে হেসে তিনি ধীর গলায় বললেন, আরে না হে, ভূত তাড়ানোর উদ্দেশ্যে প্রথমে যাইনি। আমি গিয়েছিলাম একজনের বাড়ির দুর্গাপুজোর নিমন্ত্রণ রক্ষা করতে। কিন্তু নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত প্রেত মুক্তির যজ্ঞ করতে বাধ্য হয়েছিলাম। আমি এবার যেন চমকে উঠল। উদ্বিগ্ন হয়ে বললাম, দুর্গেশ্বরীপুরে দুর্গাপুজো? বা দারুণ ব্যাপার তো। কিন্তু আমি তো শুনেছি যেখানে দুর্গাপুজো হয় কিংবা কোনো ঠাকুরের আরাধনা হয় সেখানে কোনো ভূত বা অপশক্তির উপদ্রব হয় না। তাহলে প্রেত মুক্তি যজ্ঞ? তারানাথ মাথা নেড়ে মৃদু হেসে বললেন, ধীরে বৎস, ধীরে। এরকম ঝড়ের বেগে প্রশ্নর উত্তর পর্ব চললে গল্প শোনার মজাটাই নষ্ট হয়ে যাবে। তবে এইটুকু বলতে পারি, তুমি একদম ঠিক বলেছ। ঠাকুরের আশীর্বাদে বাড়ি সর্বদা কলুষ মুক্ত থাকে। এখানে যে বাড়িতে পুজো হচ্ছিল সেখানে কোনো অশুভ শক্তি ছিল না। সমস্যাটা তৈরি হয়েছিল অন্য আর এক জায়গায়। কিশোরী এবার আর চুপ করে থাকতে পারল না। আগ্রহ ভরা চোখে এবং উত্তেজনাপূর্ণ কণ্ঠে সে বলে উঠল, আপনি আর দেরি করবেন না, এবারে পুরো ঘটনাটা খুলে বলুন। আমি উত্তেজনা ধরে রাখতে পারছি না। তারানাথ আবার পাসিং শোতে টান দিলেন। আধ বোঝা চোখে সে মুহূর্তখানেক চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে গম্ভীর গলায় বলতে শুরু করলেন, সময়টা আশ্বিন মাস। শরতের আকাশে ভাসছে সাদা তুলোর মতো মেঘ। বাতাসে ছড়িয়ে আছে শিউলি ফুলের গন্ধ। দুর্গাপুজোর উত্তেজনা তখন তুঙ্গে। সেই সময় হঠাৎ আমার এক পরিচিত মানুষ বিনয় মজুমদার আমাকে তার বাড়ির দুর্গাপুজোতে নিমন্ত্রণ জানালো। ও বয়সে আমার থেকে অনেকটাই ছোট, আমাকে যথেষ্ট শ্রদ্ধা সম্মান করত। বিনয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল তারও কিছু বছর আগে। সে তখন ছিল মামার বাড়িতে। তখন ঘটনাচক্রে আমিও ছিলাম তার মামার বাড়ির পাশের এক শ্মশানে। তখন সে ও তার মামার বাড়ির প্রায় অনেকেই এক মারাত্মক বিপদের সঙ্গে জড়িয়ে পড়েছিল। একটা অদ্ভুত অলৌকিক উপদ্রব তাকে ও তার পরিবারকে প্রায় সর্বনাশের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। এই উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্যই তারা অনেক চেষ্টা করার পর তারা আমার কাছে এসেছিল। আমি সাধ্যমতো চেষ্টা করে কোনোভাবে তাকে সেই দুর্দশা থেকে মুক্তি দিতে পেরেছিলাম। সেই সময় থেকেই
বিনয় আমাকে আপনজনের মতো সম্মান করে। আমি এবারে একটা প্রশ্ন না করে থাকতে পারলাম, বললাম, আচ্ছা ঠাকুর মশাই, এই বিনয় মজুমদার কি ওই শিবনাথ মজুমদারের পরিবারের লোক? মানে উনি কি ওই পরিবারের লোক ছিলেন? ওই দুর্গেশ্বরীপুরের যার বাড়িতে দুর্গা মায়ের মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল, এই বিনয় বাবু কি সেই পরিবারেরই একজন ছিলেন? হ্যাঁ, ঠিকই ধরেছ। হ্যাঁ, তো যেটা বলছিলাম, বিনয় খানিকটা কৃতজ্ঞতার বশেই সেবারে আমাকে তার দুর্গাপুজোয় ডাক পাঠিয়েছিলেন। আমি অনেক চেষ্টা করার পরও সেই নিমন্ত্রণ এড়াতে পারিনি। তবে কবে যাব সেটা আমি সঠিক করে ওকে বলিও নি। পুজোর মধ্যে কেউ ব্যস্ত হয়ে আমায় আপ্যায়ন করুক, সেসব আমি চাই না। তাই নিজের সময় মতো আমি দুর্গা পুজোর মধ্যেই রওনা দিলাম দুর্গেশ্বরীপুরের উদ্দেশ্যে। মফস্বলের সেই ছোট্ট স্টেশনে নামার পরই বুঝতে পারলাম ওই গ্রামে পৌঁছানো অত সহজ নয়। দুর্গেশ্বরীপুরে পৌঁছানোর আগে কয়েক মাইল পথ হেঁটে যেতে হবে কাঁচা রাস্তা ধরে। দুপাশে ঘন ধানের ক্ষেত ছড়িয়ে এগিয়ে চললাম আমি। কাঁচা রাস্তা ক্রমশ আঁকাবাঁকা হয়ে ঢুকে গেছে গ্রামের ভিতর। রাস্তার ধার ঘেঁষে সার বেঁধে দাঁড়িয়ে আছে কাশফুল। সেই সাদা ঢেউ খেলানো কাশবনের দিকেই বারবার আমার চোখ চলে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে কখন যে দুর্গেশ্বরীপুরের কেন্দ্রে চলে এলাম। একটা চায়ের দোকানের সামনে কয়েকজন লোক জটলা করে দাঁড়িয়ে গল্প করছিল। তাদের মধ্যে একজনকে ডেকে জিজ্ঞেস করলাম, শুনছো ভাইয়া, এই বিনয়চন্দ্র মজুমদারের বাড়িটা কোথায় বলতে পারো? সে আমায় রাস্তা বাতলে দিলে। আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছালাম সেই বাড়ির সামনে। একেবারে জমিদারে ঢঙে তৈরি এই বাড়ি। উঁচু পাঁচিল ঘেরা ফটক পেরিয়ে প্রবেশ করতে হয়। বাড়িটাকে দূর থেকেই দেখে বোঝা যাচ্ছিল এখানে পুজোর আয়োজন নিয়ে বিশেষ কোনো যত্ন নেওয়া হয়েছে। প্রবেশদ্বার দিয়ে ঢুকে বিশাল এক উঠোন পেরিয়ে ঠাকুর দালানে এসে পড়লাম। বাড়িতে তখন চলছে দুর্গা পুজোর ধুমধাম। ঢাকের শব্দে উঠোন ভরে উঠেছে। শঙ্খধ্বনি, উলুধ্বনি, কাঁসর, ঘণ্টা কিচ্ছুই বাদ নেই। শাঁখা সিঁদুর পরা মহিলারা ঘোমটা দিয়ে পুজোর কাজে ব্যস্ত হয়ে বসেছেন। অন্যদিকে গ্রামের লোকজন ভিড় জমিয়েছে পুজোর আয়োজন দেখতে। আমি সোনার গয়নায় সজ্জিত দেবী মূর্তির দিকে তাকিয়ে করজোড়ে প্রণাম করলাম। জয় মা দুর্গা, রক্ষা করো মা। এমন সময় কোথা থেকে যেন বিনয় ছুটে এলো আমার সামনে। বাবা ঠাকুর, আপনি এসেছেন? তবে আসুন আসুন। আজ আপনি আসবেন জানলে আমি আপনাকে নিয়ে আসার জন্য লোক পাঠিয়ে দিতাম। এই তোরা কে কোথায় আছিস? বাবা ঠাকুর এসেছে, দেখে যা দেখে যা। সবাই ভিড় করে আমাকে দেখতে এলো। আমি বিনয়কে একটু ধমক দিয়ে বললাম, আহ বিনয়, এই জন্য আমি পুজোর মধ্যে তোমার বাড়িতে আসতে চাইনি। এখন তোমাদের সকলের মন মায়ের পুজোর দিকে থাকা উচিত, আমার দিকে নয়। তোমরা আমায় নিয়ে ব্যস্ত হইও না, সামনে যাও, মায়ের পুজো নিয়ে মাতামাতি করো। দেখো, তোমরা আমায় নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে মাতামাতি করছো, এতে তো আমিই পাপের ভাগী হয়ে যাব। না না বাবা, ঠিকই বলেছেন, আপনি আমার সঙ্গে ভেতরে চলুন। আমি বিনয়ের সঙ্গে কথা বলতে বলতে অন্দরমহলের একটা বিশাল ঘরে প্রবেশ করলাম। কিছুক্ষণের মধ্যেই বিনয়ের স্ত্রী এক থালা ভর্তি রসের মিষ্টি, সন্দেশ, নারকেলের নাড়ু আর তার সঙ্গে গরম চা নিয়ে হাজির হলো। বিনয়ের মাও সঙ্গে এসেছেন। আপনি আমাদের বাড়িতে এসেছেন,
এ বড় সৌভাগ্যের কথা। আপনার জন্যই আমার বাপের বাড়ির বিপদ কেটেছিল। আপনার আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আরে না না, হে মা, কি বলছেন? আমি যা করেছি সেটা তো আমার কর্তব্য। আপনি আপনি খেয়ে নিন। আমি আর বৌমা বরং গিয়ে দেখে আসি আপনার থাকার ব্যবস্থা ঠিক মতো হয়েছে কিনা। আমার থাকার ব্যবস্থা করার আগে আমি তোমায় কিছু বলতে চাই। এটা একটা অন্যায় আবদারও বলতে পারো। তারা চলে গেলেন। আমি ইতস্তত করে বিনয়কে বললাম, বলুন না বাবা ঠাকুর, কি করতে পারি আমি আপনার জন্য? বিনয়, তোমার বাড়িতে এত ভিড়ভাট্টা, এত লোকজন, আমি যদি এখানে থাকি তাহলে তুমি শেষ পর্যন্ত বিড়ম্বনায় পড়বে, আমায় নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তোমরা। আমি চাই না আমার জন্য ঠাকুরের পুজো থেকে কারোর মন সরে যাক। তাছাড়া ভিড়ভাট্টা কোনোদিনই আমার একটা ভালো লাগে না, তাই তো আমি এখানে আসতে চাইনি। লোকজনের থেকে দূরে যাব বলে কোন ছোটবেলায় বাড়ি ছেড়েছি, আজ এসে এত লোক নিয়ে কি আর থাকতে ভালো লাগে? যদি সম্ভব হয় আমার থাকার ব্যবস্থা অন্য জায়গায় তুমি করতেই পারো। আমি ধীরে ধীরে বিনয়কে বলতে লাগলাম, এই বিষয়টা আমি সত্যিই ভেবে দেখিনি বাবা ঠাকুর। আপনি ঠিকই বলেছেন। আপনাকে এই পরিবেশে রাখলে আপনি বরং বিড়ম্বনায় পড়বেন। গ্রামের লোকজনকে তো জানেনই, বাড়িতে সাধু এসেছে শুনলেই প্রত্যেকেই পালা করে করে আপনাকে বিরক্ত করতে চলে আসে। আমাদের আজ একটা বাড়ি আছে, আপনি সেখানে গিয়ে থাকতে পারেন। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? সেই বাড়িতে এই কিছুদিন হলো আমার এক বন্ধু ও তার স্ত্রী এসে থাকছেন। তাদের মাঝে আপনার যদি থাকতে সমস্যা হয়, যদিও আমি ওখানেই একতলার একটা ঘরে আপনার থাকার ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু আপনি কি সেটা রাজি হবেন? আরে, লোকজন ভালো লাগে না বলতে আমি শুধু মানুষের ভিড়ের কথা বলতে চেয়েছি। দুজন মানুষ নিয়ে এই বাড়িতে থাকতে আমার কোনো অসুবিধে নেই, অবশ্য তাদের যদি কোনো আপত্তি না থাকে। না না, তাদের আপত্তির কিছুই নেই। পরাণ খুব ভালো মানুষ, আর ও স্ত্রীও যথেষ্ট ভালো। তারা অতিথি হিসেবে আপনাকে পেলে ধন্য হয়ে যাবে। যদিও ওই বাড়িতে কিন্তু কেবল দুজন থাকে না, ওদের সদ্যজাত মেয়েও আছে, ভারী মিষ্টি মেয়ে। অতটুকু মেয়ে বেচারি ভুগে ভুগে ক্লান্ত হয়ে গেছে। যেদিন থেকে এসেছে সেদিন থেকে অতটুকু মেয়েটা ভুগেই চলেছে। তাই ডাক্তার বুদ্ধি দেখায়নি? সবই তো চেষ্টা করছে, আমিও অনেক চেষ্টা করেছি। আমার কি মনে হয় জানেন, বাচ্চাটা জন্ম থেকেই খুব রুগ্ন। অঞ্জু বৌদি, মানে পরাণের বউয়ের কথা বলছি, নিজেও খুব রোগাসক্ত। বয়সটা একটু বেশি। সন্তান হয়তো পেটে থাকার সময় বেশি পুষ্টি পায়নি। যাক, এসব কথা বাদ দিই। আমি এখন তাহলে ওদের সঙ্গে একটু কথা বলে আসি, আপনার থাকার ব্যবস্থাও করে আসি। বিকেলের দিকে আপনাকে ওখানে নিয়ে যাব। আপনি বরং ততক্ষণ এই বাড়িতেই বিশ্রাম নিন। আমি কাউকে একটা পাঠিয়ে দিচ্ছি, কে আপনাকে ঘরে নিয়ে গিয়ে বসা। অনেকটা পথ এসেছেন, খাওয়া দাওয়া করে চাইলে একটু ঘুমিয়েও নিতে পারবেন। না, ঘুম আমার আসবে না। আমি বরং ঠাকুর দালানে গিয়ে দেখি, একটু মায়ের কাছে বসি। তুমি তোমার কাজ মিটিয়ে চলে এসো, কেমন? আমি যাই। বিকেলের দিকে বিনয় আমায় নিয়ে গেল ওর সেই 2 নম্বর বাড়িতে। এই বাড়ির অবস্থান লোকালয় থেকে সামান্য দূরে। বিনয় বলল, আমার দাদু শ্রী বৃধানচন্দ্র মজুমদার ছিলেন
নাম করা গাইয়ে, তিনিও এই নির্জন এলাকায় একটি বাড়ি তৈরি করেছেন। একসময় তিনি শহরে গিয়ে অনেকগুলো ওস্তাদি গান রেকর্ড করিয়েছিলেন। তবে আমাদের পরিবারে তিনি একজন ছিলেন যার গলায় সুর ছিল। তারপর থেকে একজনও আর আমরা গাইতে পারি। লোকজনের ভিড়ে বাড়ির মধ্যে রেওয়াজ করতে অসুবিধা হয় বলে তিনি প্রায়শই এই বাড়িতে এসে থাকতেন। ওনার মৃত্যুর পর থেকে কেউই এই বাড়িতে এসে থাকে না। এই মাস দুয়েক আগে আমার এই বন্ধু তার স্ত্রী ও কন্যাকে নিয়ে সেখানে উঠেছে। তারা খুবই গরিব, আমি তাদের ওখানেই আশ্রয় দিই। এখন পরাণ আমারই শিরস্তায় কাজ করে। ওর মতো সৎ নিষ্ঠাবান মানুষ আমি খুব কম দেখেছি জানেন। এই কদিনেই ও কত সহজে সমস্ত দায়িত্ব বুঝে নিয়ে আমার মাথা থেকে চিন্তার বোঝা প্রায় নামিয়েই দিয়েছে। যতক্ষণ পর্যন্ত পরাণ নিজেদের মাথা গোঁজার একটা ঠাঁই না পাচ্ছে ততক্ষণ ওরা ওখানেই থাকুক। আমার এখানে থাকার কথা কি তুমি ওনাদেরকে বলেছো? বলিনি আবার। ওরা তো শুনেই উৎসাহিত হয়ে পড়লো। বিশেষ করে আপনার ক্ষমতার কথা শুনে তো ওরা আপনার সঙ্গে পরিচয় করার জন্য খুবই আগ্রহী হয়ে পড়েছে। আমার আবার কিসের ক্ষমতা? আপনি যতই মাটির মানুষ হন না কেন, আমি তো নিজের চোখে আপনার ক্ষমতা দেখেছি। এইসব শুনে ওরাও চায় আপনার সঙ্গে দেখা করতে। এমনিতেও জানেন, ওরা না এই সাধক, তান্ত্রিক, ওঝা এসব খুব মানে। তাই নাকি? হ্যাঁ, এক সপ্তাহ ছাড়া ছাড়াই ওরা বাড়িতে তান্ত্রিক ডেকে এনে ঘর দোর শুদ্ধি করায়, ওঝা ডেকে মেয়েকে ঝাড়ায়। বললাম না, এখানে এসে থেকেই ওর মেয়ের শরীর ভালো যাচ্ছে না। এই জন্যই ডাক্তার বুদ্ধির পাশে এইসবও করে। দেখুন না, আপনাকে কাছে পেয়ে কিছু না কিছু আবদার ওরা করবেই। কিছুটা এগোতেই কাঁচা রাস্তার উপর এসে পড়লাম আমরা। পথের দুপাশে বাঁশঝাড়। আমার চোখে পড়লো আমার ঠিক সামনে রয়েছে ছোট্ট একটা দোতলা পাকা বাড়ি। ওটাই আমার বাড়ি, আসুন আমার সঙ্গে। বাড়িটা দেখে আমার মনে কেমন একটা অস্বস্তি হলো। বাড়িটার চারপাশে কেমন যেন কালো ধোঁয়াটে পদার্থ আবৃত হয়ে রয়েছে।